দেখো, এর আগের দিন বুঝিয়েছিলাম সাধারণ নিঃসারক এর বর্তনী কী ধরনের হয়, কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এইখান থেকে দেখো, এই চিত্র থেকে আমরা কি বুঝছি, আইবি এদিকে ঢুকছে আর আইসি এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি। হয়তো তীর চিহ্ন থেকে তোমাদের মনে হতে পারে যে এদিকে ঢুকছে এদিকে বেরোচ্ছে, কিন্তু এটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কিভাবে পেয়েছি, আমরা নিচ্ছি কিভাবে, এখানে তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে ঠিকই, কিন্তু আমরা প্রবাহটাকে এটাকে ইনপুট হিসেবে ধরি আর এই সংগ্রাহক এটা আউটপুট হিসেবে আমরা আউটপুট প্রবাহ হিসেবে ধরে নিই। কারণ এর আগের দিন এটা বুঝিয়েছিলাম আমি যে এন পি এন এটা পজিটিভ বায়াস দিলে ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে। আমরা মূলত এখানে এন পি এন ওই জন্য ইলেকট্রনের প্রবাহকে আউটপুট প্রবাহ ইনপুট প্রবাহ হিসেবে ধরছি। তাহলে এখানে ইনপুট কোনটা হচ্ছে, আইবি, এটা হচ্ছে ইনপুট, আর আউটপুট কোনটা পাচ্ছি, সংগ্রাহক আইসি, এটা হচ্ছে আউটপুট প্রবাহ। ইনপুট ভোল্টেজ কোনটা, এখান থেকে কোনটা পাবো, ইনপুট ভোল্টেজ বি এবং ই এর মধ্যে। এই ভিবিবি নয়, এটা তো আমরা দিচ্ছি, কিন্তু বি এবং ই এর মধ্যে যে প্রবাহ বলছি, যে বিভব প্রভেদ, সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। তাহলে ভিবিই এটা হচ্ছে ইনপুট প্রবাহ আর এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। অনুরূপভাবে আউটপুট ভোল্টেজ কি, ভিসিই, সি এবং ই এর মধ্যে যে বিভবের পার্থক্য, এইটা হচ্ছে আউটপুট প্রবাহ। এই ইনপুট এবং আউটপুট যে প্রবাহ পাচ্ছি এবং ভোল্টেজ ডিফারেন্সটা পাচ্ছি, এগুলো আমরা সহজে এবং ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি। কোনগুলো ভালো করে দেখো, ইনপুট প্রবাহকে আমরা এখান থেকে বাড়ানো কমানো করে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি। আউটপুট ভোল্টেজ ভিসিই, এই আউটপুট ভোল্টেজকেও আমরা এর সাপেক্ষে ইচ্ছে মতো পরিবর্তন করে আমরা বাড়ানো কমানো করতে পারি। এবং এই বর্তনের ক্ষেত্রে তাহলে আইবি আর ভিসিই এই দুটো হচ্ছে স্বাধীন চলরাশি, যেগুলো আমরা বাইরের থেকে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি। এগুলো হচ্ছে স্বাধীন চলরাশি। আর কি কি থাকছে, ভিবি ইনপুট ভোল্টেজ আর আইসি আউটপুট কারেন্ট, এগুলো কিন্তু এই দুটোর উপর নির্ভরশীল। ওই জন্য এখান থেকে আমরা আইসি, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আইসিটাই কার্যকারী ভূমিকা নেয়, ওই জন্য আইসিটাই আমরা নিই। এই ভিবির সেরকম কোনো কার্যকরী ভূমিকা নেই। ওই জন্য আইসি ফাংশান অফ কার উপর নির্ভরশীল, আইবি আর ভিসিই এই দুটোর উপর নির্ভরশীল। ওই জন্য আইসি ইজ এ ফাংশান অফ আইবি অ্যান্ড ভিসিই। তাহলে এই তিনটে থেকে আমরা কিন্তু দুটো বৈশিষ্ট্য লেখা পাচ্ছি। কি কি, এক হচ্ছে পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখ, পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখ, বা ইংরেজিতে বলা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখো। আমরা ট্রান্সফার হচ্ছে কিটা, তড়িৎ ট্রান্সফার হচ্ছে, ওই জন্য পরিবৃত্তি কার সাপেক্ষে হবে, আইবি
এবং আইসি এর সাপেক্ষে হবে। যদি আমরা এক্স অক্ষ বরাবর আইবি আর ওয়াই অক্ষ বরাবর আইসি নিই, যেখানে এই তিনটের মধ্যে আর কি থাকছে ভিসি, তাহলে ভিসি কনস্ট্যান্ট থাকতে হবে, না হলে এই দুটো আমরা পাবো কি পরিবর্তিত হতে থাকবে। তো এই আইসিটা আইবি এবং ভিসি এর উপর নির্ভরশীল, তাহলে ভিসিটা কনস্ট্যান্ট হলে আইবি এর সাপেক্ষে এটা পরিবর্তিত হবে। আর যদি এটা কনস্ট্যান্ট না নিই তাহলে আইবি পরিবর্তন করলেও এটা সেইভাবে যদি পরিবর্তিত করি এটা কনস্ট্যান্ট থাকতে পারে। এই আইবি এবং আইসি যদি গ্রাফে প্লট করি আমরা ভিসি কনস্ট্যান্টের সাপেক্ষে, তাহলে আমরা কিভাবে পাই একটা সরল লেখা পাই। এটাই হচ্ছে পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখা। ইনপুট এবং আউটপুট প্রবাহের সাপেক্ষে আমরা বৈশিষ্ট্য লেখাটা অঙ্কন করছি, যেখানে ভিসিটা কি আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট থাকছে। আর একটা হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য। দেখো আউটপুট বৈশিষ্ট্য বা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট নামটা আসছে, আমরা এখানে আউটপুট ভোল্টেজ নিচ্ছি বলে এবং আউটপুট কারেন্ট নিচ্ছি, এই দুটোর মধ্যে বৈশিষ্ট্য লেখা আমরা অঙ্কন করছি বলে এটা আউটপুট বৈশিষ্ট্য লেখা হচ্ছে। তাহলে একদিকে ভিসি আউটপুট ভোল্টেজ আর একদিকে থাকছে আইসি আউটপুট কারেন্ট, তাহলে আর একটা কী থাকছে আইবি। তাহলে এখানে আইবিটা কী রাখতে হবে, আইবিটা কনস্ট্যান্ট রাখতে হবে, আইবি ধ্রুবক থাকছে। আইবিকে স্থির রেখে ভিসি এবং আইসি যদি আমরা প্লট করি তাহলে দেখা যাবে ভিসি বাড়ানো হচ্ছে, ভিসি বাড়াতে থাকলে আইসি প্রায় একটা সরল লেখার মতো পাবো আমরা। কিন্তু আইসি ভিসি যদি এর থেকে বেশি বাড়ে তাহলে আইসি স্যাচুরেশনে চলে আসছে। তাহলে একটা নির্দিষ্ট মানের পরে কিন্তু আইসিটা স্যাচুরেশনে চলে যাচ্ছে। এইটা প্রায় 0.2 ভোল্ট এর কাছাকাছি। এই যে আইবিটা কনস্ট্যান্ট রাখলাম, আইবিটা কোথায় কনস্ট্যান্ট রাখবো? আইবি এর তো বিভিন্ন মানে কনস্ট্যান্ট থাকতে পারে, আবার আইবি এর বিভিন্ন মানে এই গ্রাফটা কী ধরনের হবে, আইবি এর বিভিন্ন মানে এই গ্রাফটা একটু চেঞ্জ হবে, একই টাইপের হবে, কিন্তু এই স্যাচুরেশন যে আউটপুট কারেন্ট এইটা কিন্তু পরিবর্তিত হতে থাকবে। এইটা সাধারণত আইবি ধরে নেওয়া হয় 40 মাইক্রো অ্যাম্পিয়ার, এইটা হলে এটা 0.2 ভোল্ট, এটাকেই প্রমাণ হিসেবে ধরে নেওয়া হয়। পরে বলছি এটা কি, তাহলে বুঝতে পারবে। আইবিটা যদি কমানো হয় তাহলে কিন্তু এই গ্রাফটাও এইভাবে যাবে, কিন্তু তার স্যাচুরেশন কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকবে, এইভাবে বিভিন্ন মানে কমতে শুরু করবে। এবং আইবি যখন 0, ভালো করে দেখো, আইবি 0 যখন নিয়ে নেওয়া হচ্ছে তার নিচে কিন্তু কোনো কারেন্ট প্রায় পাবো না বললে চলে, মানে আইসিটা এটা প্রায় শূন্যের কাছাকাছি হবে, আইসি প্রায় ইকুইভ্যালেন্ট টু 0। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় কাট অফ অঞ্চল, কাট অফ, আর কোনো আমরা তড়িৎ প্রবাহ পাবো না, ওই জন্য এটাকে বলা হচ্ছে কাট অফ অঞ্চল। এই অঞ্চলটিকে দেখো, এইখানে একটা আমরা ভালো মানের আউটপুট কারেন্ট পাচ্ছি ভিসি এর একটা নির্দিষ্ট মান পর্যন্ত। এই জন্য এই অঞ্চলটিকে সক্রিয় অঞ্চল হিসেবে ব্যাখ্যা করা হয়। সক্রিয় অঞ্চল বললাম, ভুল বললাম, এই অঞ্চলটি সম্পৃক্ত অঞ্চল হিসেবে ব্যাখ্যা করা হয়। কেন? ভিসি একটা নির্দিষ্ট হারে বাড়ছে, আইসি নির্দিষ্ট হারে বাড়ছে, তাহলে একটা সম্পৃক্ত প্রবাহ আমরা পাই। এর নির্দিষ্ট হারে বাড়ার জন্য এর সঙ্গে একটা সমানুপাতিক হারে এটা বাড়তে থাকে সবসময়, ওই জন্য এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত প্রবাহ, এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল।
এরপরে এই যে মাঝের অঞ্চল, কাট অফ অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল, এই অঞ্চলটিকে বলা হচ্ছে সক্রিয় অঞ্চল। এইখানেই ট্রানজিস্টরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইবি এর বিভিন্ন মানে স্যাচুরেশন কারেন্টটা, আউটপুট কারেন্টটা আমরা বিভিন্নভাবে পাই, এবং এখানেই ট্রানজিস্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে এইটাকে বলা হচ্ছে সক্রিয় অঞ্চল। ভালো করে মনে রাখো। তাহলে এক, সক্রিয় অঞ্চল কখন পাবো আমরা? এই যে আগে যে চিত্রটা বললাম, এই যে এইখানে যে চিত্রটা দেখিয়েছিলাম, এইটা এদিকটা কি রেখেছিলাম? সম্মুখ বায়াস, আর এটা বিপরীত বায়াস। এটাই সক্রিয় অঞ্চলে থাকছে, আগেই বলেছিলাম। তাহলে কি কী হবে সক্রিয় অঞ্চলে? ভূমি এবং নিঃসারক বি, এবং নিঃসারক বলতে এমিটার ই, এই প্রান্ত সম্মুখ বায়াসে থাকবে, আর সংগ্রাহক নিঃসারক কালেক্টর এমিটার এইটা বিপরীত বায়াসে থাকছে। তখন সক্রিয় অঞ্চল পাচ্ছি আমরা। কাট অফ অঞ্চল এইখান থেকে আমি চিহ্নিত করছি। কাট অফ, এই সম্মুখ বায়াস যদি বিপরীত বায়াসে রাখি আমরা, তাহলে কি হবে? কোনো রকম এইখান থেকে দেখো ভালো করে, এইটা যদি বিপরীত বায়াসে রাখি, তাহলে এইখান থেকে ধরো এইটা বিপরীত বায়াসে থাকলে এখান থেকে কোনো ইলেকট্রন যাবে কি? যাবে না। তাহলে এখান থেকেই কোনো প্রবাহ হবে না, অর্থাৎ প্রবাহ এখান থেকে আমরা বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ কাট অফ অঞ্চল। তাহলে এটাও বিপরীত, এটাও বিপরীত, কি হচ্ছে? কাট অফ অঞ্চলে তৈরি হচ্ছে। এটা হচ্ছে কাট অফ। আর এটা সম্মুখে আমরা চালু করছি, প্রবাহ শুরু হচ্ছে। এটা বিপরীতে থাকলে প্রবাহ খুব বেশি এবং সক্রিয় অঞ্চলে থাকছে। এটাকে যদি সম্মুখ করে দিই আমরা, একটা নির্দিষ্ট হারে প্রবাহ চলতে থাকবে, অর্থাৎ এইটা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল। ভিসি এর নির্দিষ্ট পরিবর্তনে আইসি নির্দিষ্ট পরিবর্তিত হয়, নির্দিষ্টভাবে পরিবর্তনশীলটা হয়, অর্থাৎ এই গ্রাফটা এইভাবে পাই আমরা, ভিসিই এটা আইসি, সম্পৃক্ত প্রবাহ আমরা পাচ্ছি। এখন দেখো সক্রিয় অঞ্চলের ক্ষেত্রে কি হচ্ছে। এই গ্রাফটার ক্ষেত্রে আইবি যদি 0 হয়ে যায় তখন কাট অফ অঞ্চল তৈরি হচ্ছে। তাহলে এটা পাচ্ছি কখন? আইবি গ্রেটার দেন 0, আর ভিসিই এটাও গ্রেটার দেন 0। এইটা সক্রিয় অঞ্চলের ক্ষেত্রে আমরা পাই, কিন্তু বাস্তবে এইখান থেকে শুরু হয় সক্রিয় অঞ্চল। ওই জন্য বাস্তবের ক্ষেত্রে দেখা গেছে ভিসি এর মান প্রায় এইটা গ্রেটার দেন 0.02 এর থেকে বেশি হলে সক্রিয় অঞ্চল অবস্থান করে। ওই জন্য এটাকে প্রমাণ হিসেবে ধরে নেওয়া হয়। একটু আগে আমি বলেছিলাম যে প্রমাণ হিসেবে, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজে লাগবে, মনে রাখবে। তাহলে সক্রিয় অঞ্চল, কাট অফ অঞ্চল আর সম্পৃক্ত অঞ্চল বুঝতে পারলে তোমরা। এই সম্পৃক্ত অঞ্চলের ক্ষেত্রে কখন আমরা পাই? আমরা এই যে এর থেকে কম হলে, এর থেকে বেশি হলে সক্রিয় অঞ্চল, এর থেকে মানটা কমে গেলে সম্পৃক্ত অঞ্চলে পড়ছে। এখন কোশ্চেন আসতে পারে, আমরা বিভিন্ন বায়াসে যদি আমরা রাখি বি এবং সিকে, তাহলে আমরা কখনো সক্রিয়, সম্পৃক্ত এবং কাট অফ এগুলো বিভিন্ন জায়গায় রাখতে পারছি। আমাদের সক্রিয় অঞ্চল এখানে দরকার নেই। সুইচ হিসেবে যদি ব্যবহার করতে চাই, আমাদের একটা সম্পৃক্ত প্রবাহ দরকার, আর নাহলে বন্ধ করা দরকার। তাহলে দুটোই যদি বিপরীতে রাখি, তাহলে সুইচ কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। আর দুটোই যদি
সম্মুখ ব্যাসে রাখি, তাহলে সুইচ অন হবে, আমরা একটা সম্পৃক্ত প্রবাহ পাব। এখানে সক্রিয় অঞ্চলের কোনো ভূমিকা থাকছে না। তাহলে সুইচ হিসেবে আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করতেই পারি, কিন্তু এখানে সুইচ আমরা অফ করলেই সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়, কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে এইটা সঙ্গে সঙ্গে অফ হবে না, কিছুক্ষণ জ্বলার পরে আস্তে 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 সুইচ অফ কন্ডিশানে যাবে। ওই জন্য আদর্শ সুইচের মতো আমরা কিন্তু ট্রানজিস্টরকে ব্যবহার করতে পারি না। দেখো এরপরে আসছে প্রবাহ বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। গুরুত্বপূর্ণ একটা ব্যবহার, এবং ভালো করে শুনবে, নাহলে বুঝতে পারবে না। একই চিত্র অঙ্কন করলাম, প্রবাহটাকে বাড়ানো হবে। এটা কি এদিকটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুটে আমরা যোগ করব, আমরা এখানে কোনো সিগন্যাল উৎসকে যোগ করব, এসি উৎসকে যোগ করব, এখানে আমরা পাবো। তাহলে এখানে যে ইনপুট সংকেত অবশ্যই এসি সংকেত হতে হবে। এসি সংকেতকে আমরা এইখানে যোগ করছি, একটা ধারকের সাপেক্ষে যোগ করব, কারণ ধারকের সাপেক্ষে যোগ করলে আমরা জানি ধারকের মধ্য দিয়ে ডিসি প্রবাহ যায় না, শুধু এসি প্রবাহ যায়। তাহলে এসি সংকেতকে এর মধ্য দিয়ে প্রেরণ করতে পারবে ইনপুটে ট্রানজিস্টরের। তাহলে এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে ইনপুট এসি সিগন্যাল। অনুরূপভাবে এটা ভার রোধ, এর দুদিকে আমরা নেব আউটপুট, কিন্তু এখানে একটা ধারক যুক্ত করব, এখানে যেটা পাবো আমরা আউটপুট সিগন্যাল পাবো। তাহলে ইনপুট সিগন্যাল এখানে প্রদান করছি, এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি এদিকের ক্ষেত্রে। তাহলে মূল এই আউটপুট সার্কিটটির ক্ষেত্রে আমরা যদি বিচার করি, এইখান থেকে এই সার্কিটটা শুধু ধরো, এই যে এইটা হচ্ছে আউটপুট, এইটা হচ্ছে ভিসি। তাহলে এই সার্কিটটির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভিসিসি এদিকে পাওয়া হচ্ছে সমান ভিসিই প্লাস আরএল এর মধ্য দিয়ে যে প্রবাহ, যে দুই প্রান্তের যে বিভব প্রভেদ, এইটা প্লাস এইটা, তাহলে প্লাস এর মধ্য দিয়ে আইসি কারেন্ট যাচ্ছে, আইসি ইন্টু আরএল। তাহলে লোড রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে, আই ইন্টু আর, ভি সমান আই আর, তাহলে আইসি ইন্টু আরএল এই ভি প্লাস এই দুই প্রান্তের বিভব প্রভেদ ভিসি সমান হচ্ছে ভিসিসি। এইটি হচ্ছে আমরা সিই বর্তনের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে ভিসিসি সমান হচ্ছে ভিসি প্লাস আইসি আর এল। এইখান থেকে দেখো কাট অফ অঞ্চল, কাট অফ কখন হচ্ছে, যখন আইসিটা 0 হচ্ছে। তাহলে আইসি 0 হলে কাট অফ হচ্ছে, আইসি 0 অর্থাৎ এইটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ভিসিসি প্রায় ভিসিই এর সঙ্গে সমান হয়ে যায়। একেবারে সমান চিহ্ন দেওয়া হয় না, কারণ ভিতরে অনেক কিছু একটু তফাৎ গড়ে তোলে, সমান হয় না, ওই জন্য এখানে ইকুইভ্যালেন্ট চিহ্নটা দেওয়া হয়। আবার সম্পৃক্ত প্রবাহ কখন পাই আমরা, সম্পৃক্ত অঞ্চল কখন হচ্ছে, সম্পৃক্ত অঞ্চলে এই ভিসি আমরা কি জেনেছি, এইটা ইকুয়াল টু 0। তাহলে ভিসিই যদি 0 হয় তখন কি হচ্ছে, ভিসিসি সমান আইসি আর এল। তাহলে সম্পৃক্ত অঞ্চলে ভিসিই 0 আমরা জানি, ভিসি প্রায় 0.2 ভোল্টের নিচে হলো সম্পৃক্ত অঞ্চল, এটা 0.2 অ্যাকচুয়ালি 0-র কাছাকাছি হলে সম্পৃক্ত অঞ্চল, কিন্তু বাস্তবে 0.2 হয়, ওই জন্য এটা 0 হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে ভিসিসি সমান হচ্ছে আইসি আর এল। তাহলে এখান থেকে আইসি সমান কী পাবো আমরা, ভিসিসি বাই আর এল। এই দুটো কেন বের করলাম, আমরা কিউ পয়েন্ট বের করব বলে। কোথায় কিউ পয়েন্ট বের করব,
আমরা চিত্রে, কোন চিত্রে? আউটপুট বৈশিষ্ট্য লেখার চিত্রে কিউ পয়েন্ট বের করব বলে আমাদের প্রয়োজন হচ্ছে এই পয়েন্ট দুটো। ভালো করে দেখো, আমরা একদিকে ভি সি ই আর একদিকে আইসি নিয়ে আমরা পেয়েছিলাম কি আউটপুট বৈশিষ্ট্য লেখো। তাহলে এই আউটপুট বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে আমরা যদি বৈশিষ্ট্য লেখাটা অঙ্কন করি, কিভাবে পেয়েছি? এইটা একটা নির্দিষ্ট মানে গিয়ে এইভাবে এখান থেকে বিভিন্ন মানে আইবি এর বিভিন্ন মানে এইটা পরিবর্তিত হচ্ছে। ভিসি আইসি যখন 0 হয় তখন এই পয়েন্টে ভিসি যখন 0 হচ্ছে, ভিসি 0 আইসি সন ভিসিসি আর এল, অর্থাৎ 0 ভিসিসি আর এল কোন পয়েন্টটা পাবো? এইরকম জায়গায় কোনো একটা পয়েন্ট পাবো যেখানে ভিসিটা 0। তাহলে এই পয়েন্টে অর্থাৎ ভিসি 0 হলে এটা হচ্ছে ভিসিসি বাই আর এল। অনুরূপভাবে আইসি যখন 0 হচ্ছে ভিসিসি সমান ভিসিই, অর্থাৎ এইরকম কোনো একটা জায়গায় আমরা ভিসি এর মান কত হবে? ভিসিসি। এইখানে যদি আমরা একটা সরল রেখা টানি, এটাকেই বলা হয় ভার রেখা। এইটা যদি এ বি দ্বারা চিহ্নিত করি, এই এ বিটা হচ্ছে ভার রেখা, এবং এই এ বি রেখা এই আউটপুট বৈশিষ্ট্য লেখাগুলোকে যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুগুলো ধরো মাঝের কোনো একটা বিন্দু কিউ নাম দিচ্ছি, এইগুলো কিউ বিন্দু হিসেবে নামকরণ করা হয়েছে, বা এটাকে বলা হচ্ছে কার্যকর ডিসি বিন্দু। কেন? কারণ হচ্ছে আমরা এই শক্তি অঞ্চল পাচ্ছি কখন? আইবি 0 থেকে উপরে এবং ভিসি 0.2 থেকে এদিকে বা 0 থেকে গ্রেটার দেন যখন হচ্ছে। এই সক্রিয় অঞ্চলে রাখতে গেলে আমরা সক্রিয় অবস্থায় প্রবাহ বিবর্ধক হিসেবে কাজ করাতে পারি। তাহলে এই প্রবাহ বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরকে ব্যবহার করতে গেলে ভিবিবি, এই চিত্র থেকে দেখো ভিবিবি ভিসিসি এগুলো হচ্ছে ডিসি বায়াস ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। তাহলে এই ভিসিসি আর ভিবিবি এগুলোকে এমনভাবে রাখা হয়, তার সঙ্গে এই আরএলকে এমনভাবে আমাদের নির্বাচন করতে হবে যাতে ট্রানজিস্টরটি শক্তি অঞ্চলে অবস্থান করতে পারে, শক্তি অঞ্চলে থাকে। তাহলে এই শক্তি অঞ্চলে থাকাকালীন, মানে পুরো প্রক্রিয়াটি সক্রিয় অঞ্চলে থাকাকালীন ভার রেখাটি আইবি এর নির্দিষ্ট মানে যে বৈশিষ্ট্য লেখকে ছেদ করে আমরা এই বাকিগুলো যদি ভুলে যাই, যে কোনো একটি রেখা হবে আইবি এর একটি নির্দিষ্ট মানে, তাহলে এই রেখাটা যদি ধরে নিই, আমরা শুধু এই রেখাটাই বৈশিষ্ট্য লেখ পেয়েছি, বাকিগুলো পাইনি। আইবি এর একটা নির্দিষ্ট মানের ক্ষেত্রে এইটা ধরলাম, আইবি এর নির্দিষ্ট মানের ক্ষেত্রে আমরা এইটা পাচ্ছি। তাহলে আইবি এর একটা নির্দিষ্ট মানের ক্ষেত্রে আমরা এই ভার রেখা বৈশিষ্ট্য লেখকে যে বিন্দুতে ছেদ করে এটাকেই বলা হচ্ছে কার্যকর ডিসি বিন্দু। এই জন্য ডিসি বিন্দু হিসেবে উল্লেখ করা হচ্ছে, কারণ ডিসি বায়াস ভোল্টেজকে একটা নির্দিষ্টভাবে রেখে আমরা এই পয়েন্টটা পাচ্ছি। আইবি, আমরা আইবিতে কী করছি এইখানে ভালো করে দেখো, এইখানে ইনপুট এসি সিগন্যাল দিচ্ছি। এসি উৎস কীভাবে হয়? এইভাবে পাই, কখনো বাড়ছে আবার কমছে আইবি এর বিভিন্ন মানের ক্ষেত্রে। এখানে এই কী রকম, আমরা যদি এই ভার রোধের সাপেক্ষে আমরা যদি ইনপুট সিগন্যাল প্রদান করি, ধরো আমরা মাইক্রোফোনে আওয়াজ করছি, আস্তে আস্তে আওয়াজ করছি, আমরা যখন স্পিকারে পাচ্ছি তখন খুব বেশি পাচ্ছি। এইটা আরও ভালো করে বোঝাবো তোমাদের যখন সঞ্চার ব্যবস্থা পড়াবো।
তখন এটা ভালো করে বুঝতে পারি যে মাইক্রোফোন থেকে কী করে বাড়ছে, অনেক কিছু মাঝখানে আরও কাজ করছে। শুধু ট্রানজিস্টরের ক্ষেত্রে কী পাচ্ছি আমরা দেখো, তাহলে এইখান থেকে দেখো আমরা বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই এইটা মাঝখান, এইখান থেকে এইটা ইনপুট আমরা পেলাম, তাহলে এইখান থেকে আমরা আইবি এর জন্য এইটা হচ্ছে আইসি, এইটা আইসি পাচ্ছি, এইটা আইবি 1 ধরলাম, এইটা আইবি 2 ধরলাম। আইবি 1-এর জন্য অনুরূপভাবে স্যাচুরেশন আউটপুট কারেন্ট এইটা পাচ্ছি আইসি 1, আর এইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি আইসি 2। তাহলে দেখো এই এসি উৎসের ক্ষেত্রে আমরা এইখান থেকে পাচ্ছি এইভাবে একটা সিগন্যাল পাচ্ছি। আইসিটা নেওয়া হয় মিলি অ্যাম্পিয়ারে, অ্যামিটার ভুল বললাম, মিলি অ্যাম্পিয়ার কারেন্টে, আর এইটা নেওয়া হয় মাইক্রো অ্যাম্পিয়ারে। তাহলে মাইক্রো, এখান থেকে এইটা দেখতে বড় মনে হলেও এটা মাইক্রো আর এটা হচ্ছে মিলি, অর্থাৎ এর থেকে এটা হচ্ছে মাইক্রো 10⁻⁶, 10⁻³ তাহলে এর থেকে এটা হচ্ছে 1000 গুণ বেশি। ওই জন্য এখানে ইনপুট, এটা হচ্ছে ইনপুট আর এইটা পাচ্ছি আমরা আউটপুট, এর থেকে অনেক বেশি আমরা আউটপুট সিগন্যাল পাই। ওই জন্য এটাকে প্রবাহ বিবর্ধক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই যে প্রবাহ বিবর্ধক হিসেবে আমরা ব্যবহার করছি, কতটা বাড়ছে আমরা একটা নির্দিষ্ট সংখ্যামান যে পাই সেটাকে প্রবাহ বিবর্ধন গুণক হিসেবে ব্যবহার করি আমরা। তোমরা আলো চ্যাপ্টারে করেছো, ক্লাস 9-10-এও যখন পড়েছো তখন বিবর্ধক হিসেবে আমরা প্রতিবিম্ব এর দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য করেছি। এখানে সেই একই রকম আউটপুট পাচ্ছি বাই ইনপুট, এইটা সমান হচ্ছে বিবর্ধক, অর্থাৎ এখানে প্রবাহ বিবর্ধন গুণক কতটা বাড়ছে। এই যে সি কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা আইবিটাকে কী পাচ্ছি, ইনপুট হিসেবে নিচ্ছি, এবং আইসিটা আউটপুট হিসেবে ধরছি, আউটপুট কারেন্ট হিসেবে। তাহলে এই দুইয়ের অনুপাত প্রবাহ বিবর্ধন গুণক হিসেবে আমরা ব্যবহার করব, যেটাকে বিটা হিসেবে লেখা হয় আই সি বাই আইবি। এইটাকে অনেক সময় আইসি বাই আইবি না লিখে এটা ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি হিসেবে লেখা যায়। পরিবর্তন, আইসি এর পরিবর্তন কত, আইবি এর পরিবর্তন কত, এদের অনুপাতকে বিটা বা প্রবাহ বিবর্ধন গুণক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অনুরূপভাবে আরেকটা রাশি আমাদের মনে রাখতে হবে, পরিবৃত্তি অনুপাত আলফা দ্বারা পরিবৃত্তি অনুপাতকে চিহ্নিত করা হচ্ছে। নিঃসারক প্রবাহ আইই এর সঙ্গে সঙ্গে কিভাবে আইসি পরিবর্তিত হচ্ছে এটাকেই বলা হচ্ছে পরিবৃত্তি অনুপাত, অর্থাৎ আলফা সমান লেখা হয় ডেল্টা আইসি বাই ডেল্টা আইই। আইই এর পরিবর্তনের সাপেক্ষে আইসি কী অনুপাতে পরিবর্তিত হয় এইটা আলফা দ্বারা সূচিত করা হয়। এই আলফা এবং বিটা এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয় এই ইকুয়েশনের সাপেক্ষে। আই সমান আইসি প্লাস আইবি, তাহলে ডেল্টা আইই সমান ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি। এইখান থেকে আমরা ডেল্টা আইসি আর ডেল্টা আই এই মানগুলো লিখে আমরা এদের মধ্যে সম্পর্কটা নির্ধারণ করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে আলফা সমান ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, ডেল্টা আই সমান ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি। দেখো বিটা সমান কী পেয়েছি, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তাহলে আই এর কোনো ভূমিকা নেই, এই আই সমান কী লিখব, ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি। তাহলে বিটাতে কনভার্ট করতে গেলে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি
তাহলে আইবি দিয়ে ভাগ করব। তাহলে উপরে নিচে আইবি দিয়ে যদি ভাগ করা হয় ডেল্টা আইবি, আর নিচেও ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইবি 1 সমান কি হচ্ছে বিটা বাই বিটা প্লাস 1। তাহলে আলফা সমান পাচ্ছি বিটা বাই বিটা প্লাস 1। অনুরূপভাবে উল্টোভাবে করে আমরা পাই বিটা সমান হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। এই দুটো সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম করতেই হবে এগুলো নিয়ে, অতএব এগুলো অবশ্যই মুখস্থ রাখবে।